আপনার থাম্বনেল দেখে নিশ্চয়ই অনেকে চিন্তা করছেন যে এই পরিকল্পনা কখন? সে পরিকল্পনার কথা এবং প্রমাণ, ভিডিও প্রমাণ সহ আপনাদের সামনে হাজির করছি আমি। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন এবং প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকে প্রশ্ন করেছেন আমার ভিডিওগুলো নিয়ে আপনারা আপনাদের চ্যানেলে দিতে পারবেন কিনা। আমার কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার না, আপনারা নিয়ে দেন। আমি চাই বাংলাদেশের কোনায় কোনায় বার্তাগুলো পৌঁছাক, আওয়ামী লীগের বার্তাগুলো পৌঁছাক। তা আপনারা থাম্বনেলে যে দেখেছেন, আপনার শিবিরের সাবেক সভাপতি মাসুদ, তিনি একটা টিভি চ্যানেলে বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্যের সবচেয়ে এক্সক্লুসিভ অংশগুলোকেই আপনার নিয়েছি, যেটা নিয়ে আপনাদের জন্য আজকের এই ভিডিওটার আয়োজন। আপনারা জানেন যে 5ই আগস্ট 2024 জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, সেটাতে আমাদের জননেত্রী শেখ হাসিনাও বলেছিলেন যে এটা দেশদ্রোহী, রাজাকারের বাচ্চা, মৌলবাদীদের কাজ। তখন অনেকে বিশ্বাস করেননি, আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছেন যখন তারা বলতে শুরু করেছে কিভাবে তারা মেট্রো রেল জ্বালিয়েছে, কিভাবে দেশকে ধ্বংস করেছে, কিভাবে আপনার সড়ক ভবন জ্বালিয়েছে, পুলিশ হত্যা করেছে, গাছে ঝুলিয়ে রেখেছে, এমনকি তাদের সাথে আন্দোলনে যোগ দেওয়া সেই ছাত্র জনতাকেও তারা নিজেরাই গুলি করে হত্যা করেছে। তারপর আপনারা আস্তে আস্তে বিশ্বাস করতে চেয়েছেন। কিন্তু অনেকেই বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন কেন দেশ থেকে, উনি থাকলে কি হতেন, জেলে যেতেন, ওই সেই। না রে ভাই, আজকে আপনাদেরকে সেই জামাত শিবিরের সাবেক সভাপতি মাসুদের যে ভিডিওটা দিচ্ছি, সেটা দেখার পরে আপনারাও বলবেন যে আল্লাহ ওনাকে বাঁচিয়েছে, আল্লাহ রহমতুল্লিল আলামিন ওনাকে বাঁচিয়ে দিয়েছে। এই জামাত শিবির চক্র 1971 সালে পাকিস্তানের সাথে এক হয়ে চেষ্টা করেছেন, বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করতে পারেননি। 75-এ 8 বছরের শিশু রাসেলকে সহ হত্যা করেছেন, কাজের মহিলাদেরকে হত্যা করেছেন। শেখ হাসিনা এবং শেখ রানীকে আল্লাহর অশেষ কৃপায় বাঁচিয়ে রেখেছিলেন। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারা শেখ হাসিনার উপর হামলা চালিয়েছিল, সেখানেও পারেননি। 21 বার হামলা চালিয়েও যখন শেখ হাসিনাকে কাবু করতে পারেননি, তখন তারা এই 2024-এর জুলাই আগস্টের এই আন্দোলন তারা করে এবং এখানে প্রচ্ছন্ন সহযোগিতা দেয় ডিপ স্টেট তো আছে, কিন্তু সবচেয়ে বেশি আসলে আইএসআই এর জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তানের সামরিক বাহিনী থেকে শুরু করে ওদেরই স্নাইপার, ওরাই এই আন্দোলনে মানুষ হত্যা এবং সবকিছু করে আপনার শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেন। যদি শেখ হাসিনা সেদিন না যেতেন তাহলে তিনি মারা পড়তেন, কারণ জামাতের মাসুদ নিজ মুখেই বলছে যে ওদের টার্গেট ছিল গণভবন এবং শেখ হাসিনা, ওদের টার্গেট চুপ্পু অমুক তমুক কোনো কিছুই ছিল না। ওরা নাকি চিন্তা করেছিল যে শেখ হাসিনাকে যদি মারা না যায়, হত্যা করা না যায়, তাহলে ওরা কিছুই করতে পারবে না। তাদের সেই টার্গেটেই তারা এই 5 আগস্ট ব্যাপক নরকীয় তাণ্ডব চালায় আপনার গণভবনে। সেখান থেকে শেখ হাসিনার পরিহিত শাড়ি, ব্রা, ব্লাউজ সব খুলে তারা মিছিল করে। এবার একটু চিন্তা করুন, যদি সেদিন তারা শেখ হাসিনাকে ধরতেন তাহলে কি করতেন? হত্যা করে উল্লঙ্ঘ করে হয়তো ওনার লাশ রাস্তায় রাস্তায় নিয়ে ওরা মিছিল করত। এত ফেরোসাস এই জামাতি দল, আর সেই জামাতি এখনো আমাদের সাথে আছে। চিহ্নিত করুন এই জামাত, তবে একটাকেও ছাড় দেওয়া হবে না, একটা জামাত কর্মীকেও ছাড় দেওয়া হবে না, সে যদি 0 দিনের বাচ্চাও হয়। যে কোনো জামাতের ঘরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেটাকেও ছাড় দেওয়া হবে না আগামীতে, এই শপথ নিয়ে। তাদেরই শিবিরের সভাপতি বলেছে তাদের মূল টার্গেট কি ছিল। সুতরাং প্রস্তুতি নিন সবাই, যে কোনো মুহূর্তে এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কোনো জামাতের বাচ্চা যাতে বাংলাদেশে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটা হোক আপনার ভাই, হোক আপনার বোন, হোক আপনার ঘরের বউ। যদি আপনি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনা, শেখ মুজিববাদের চিন্তা করেন, এদের কারো ছাড় নেই। এদের এক একটাকে আমরা ধরে ছাড়ব। আপনি মাসুদের সে ভিডিওটা একটু দেখেন, এরপরে আসছি। ধন্যবাদ। না, আমাদের টার্গেট তখন শেখ হাসিনা, আমাদের টার্গেট শেখ হাসিনা। গণভবনও টার্গেট না, না চুপ্পু তো আমাদের টার্গেট না। জনগণের টার্গেট ছিল গণভবন, শেখ হাসিনাকে আমাদের
ধরতে হবে। তখন আমরা চিন্তা করলাম যে এই মহিলাকে রেখে তো মানে তাহলে আমরা মুভমেন্ট সফল করতে পারবো না, তাহলে একেই আমাদের দুর্বল করতে হবে, হামলাটা এরকাই করতে হবে। ধন্যবাদ। আপনারা দেখলেন মাসুদের সেই ভিডিও, যেখানে মাসুদের নিজের মুখের স্বীকারোক্তি আছে। এগুলো আমার বলার কোনো কথা ছিল না এতক্ষণ আমি যা বলেছি, যে জামাত শিবির মৌলবাদী গোষ্ঠী আমাদের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই সেই দিন গণভবনে অ্যাটাক করেছিলেন। আপনার সবচেয়ে বড় একটা কথা যে আপনার একটা কথা চিন্তা করেন যে তাদের সমাবেশ ছিল, লং মার্চ ছিল 6 তারিখ, আগস্টের 6 তারিখ, সেটা রাতারাতি তারা 5 তারিখে করেছে, কারণ পাকিস্তানের আইএসআই এবং আমাদের দুষ্কৃতকারী কিছু সেনা কর্মকর্তা তাদের সাথে মিলিত হয়ে গিয়েছিলেন, যার কারণে তারা 5 তারিখ এনেছিলেন এবং তারা সেদিনই তাকে হত্যা করতে চেয়েছিলেন। যে 5 আগস্ট হত্যা, আগস্ট মাসেই তারা বারবার হত্যার লীলা খেলায় মেতে ওঠে। সুতরাং প্লিজ মাথায় রাখুন, এই জামাতি চক্রকে যদি কখনো সুযোগ পান, আমি আবারও বলছি, বারবার বলছি, ওদের ছাড় নাই। এবং সে যদি হয় আমার ঘরের লোক, আমার পরিবারের লোকও যদি জামাত হয়, তাকেও নিঃশেষ করে দিতে হবে, কোনো ছাড় নেই। যারা শেখ হাসিনা, শেখ মুজিব, জাতির জনক, সংবিধান, জাতীয় সঙ্গীতের উপর বিশ্বাস রাখে, তাদের সামনে এই জামাত চক্র, সে হোক মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, যেই হবে কোনো ছাড় নেই। যদি এটা এই মাত্র ভূমিষ্ঠ কোনো জামাতি সন্তান হয়, ওইটারও খতমা করতে হবে। সুতরাং সেভাবেই প্রস্তুতি নিন। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গকন্যা, বঙ্গজননী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। ওনার জন্মদিনে আমি ওনাকে সহ ওনার পরিবারের সকলকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ভাই, সোজা কথা, আমি আওয়ামী লীগের দালাল, আমি শেখ হাসিনার দালাল, আমি শেখ মুজিবের দালাল, আমি আর কারো দালালি করি না। আমি কোনো ভাই লীগ না, ভাইয়ের দালালি করি না। আমি শেখ মুজিব, শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, প্রচন্ড রকম দালাল। মরার পরে কবরে গেলে ওইখানেও আমি খুঁজে নিব যে কে কে আওয়ামী লীগ করতে। ভাই তোমরা আসো, আমি তো দালাল, সুতরাং আমার সাথে মিশো। শেখ রেহানা আপা বলেছেন যে ছোটবেলায় শেখ হাসিনা বেশ অগোছালো প্রকৃতির ছিলেন। তিনি তার রুমে বসে অধিকাংশ সময় গান শুনতেন আর প্রচুর বই পড়তেন। তিনি, এটা একটা তার অসাধারণ গুণ, তিনি বই পড়তেন। এদিকে শেখ রেহানা ছিলেন মায়ের মতো, ভেরি ডিসিপ্লিন, খুব গোছানো। এবং শেখ হাসিনার রুমটার নাম ছিল আলশেখানা। তিনি রুমের মধ্যেই অধিকাংশ সময় কাটাতেন। কথা প্রসঙ্গে শেখ রেহানা বলেছেন, আজ খুব ইচ্ছে করে মাকে গিয়ে বলি, মা তোমার হাসু আজ আর আলশেখানায় থাকে না। বনানী কবরস্থানে গেলে খুব ইচ্ছে করে মায়ের কাছে যদি চিঠি লিখতে পারতাম। সেদিনের সেই আলসে মেয়েটি আজ ভোরবেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, কুরআন শরীফ পড়ে, নিজের হাতে চা বানিয়ে খায়, আশেপাশে বোন মেয়ে থাকলে তাদেরও চা বানিয়ে দেয়, তারপরে বিভিন্ন নিউজ পেপার পড়ে, দেশের খবর, পৃথিবীর খবর নেয়, দিন শুরু করে। তারপর সারাটা দিন তার কর্মব্যস্ততায় কাটে। মধ্যরাত অবধি তিনি জেগে থাকেন, কাজ করেন। সেই ছোটবেলার জীবনটা 1958 সালে যখন পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করেন, তখন আর্মি এবং পুলিশ এসে বঙ্গবন্ধুর বাড়িতে সার্চ করে একদম তছনছ করে দেয় এবং শেখ হাসিনার খুব প্রিয় খেলনাগুলো পুড়িয়ে দিয়েছিল। প্রিয় খেলনা হারাবার বেদনায় শেখ হাসিনা খুব মন খারাপ করেছিল। কিন্তু তিনি কি তখনও জানতেন যে জীবন তার সামনে আরো কত বড় বাধা, কত অসংখ্য প্রতিকূলতা নিয়ে দাঁড়িয়ে আছে? 71 সালের মুক্তিযুদ্ধ, তার আগে 60-এর দশকের দীর্ঘ আন্দোলন,
মুক্তিযুদ্ধের পরে তিনি চেয়েছিলেন স্বামী সংসার নিয়ে থিতু হতে। জয়ের জন্ম 1971 সালের জুলাই মাসে, পুতুলের জন্ম 72 সালের ডিসেম্বর মাসে। তারপরে দুলাভাই ডক্টর ওয়াজেদ মিয়া তিনি ইতালিতে গিয়েছিলেন, ইতালি থেকে ফিরলেন 74 সালে। ফিরে তিনি খুব কঠিন পক্সে আক্রান্ত হলেন এবং তখন অনেক ঝুঁকি নিয়ে শেখ হাসিনা স্বামীর শুশ্রূষা করেছিলেন। এভাবেই দিন কেটে যাচ্ছিল। 1975 সালে তিনি পশ্চিম জার্মানিতে গিয়েছিলেন জয়, পুতুল আর রেহানা আপাকে নিয়ে, কারণ তখন ডক্টর ওয়াজেদ সেখানে পোস্টডক করছিলেন। এবং 15ই আগস্ট সেই রাতে তিনি বেলজিয়ামে রাষ্ট্রদূতের বাসায় অতিথি হিসেবে ছিলেন। 15ই আগস্ট তার জীবনটা আবার উলটপালট হয়ে গেল। বাবা মুজিব, মা ফজিলাতুন্নেসা মুজিব, 3 ভাই, 2 ভাইয়ের বউ, সবাইকে নির্মমভাবে হত্যা করা হলো। জীবন তাকে এক ভয়াবহ অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন। তিনি ভারতে নির্বাসিত জীবন কাটালেন, প্রায় 6 বছর পরে বাংলাদেশে ফিরলেন। বাংলাদেশে ফিরে বঙ্গবন্ধুর রাজনৈতিক ধারার নেতৃত্ব দিলেন। দীর্ঘ সে 81 সাল থেকে 91 সালে সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতা, 96 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি কিন্তু বাংলার মানুষের ভাগ্য গড়বার, বাংলাদেশের উন্নয়নের জন্য মনোনিবেশ করেছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন এবং প্রায় 1 যুগেরও বেশি সময় লাগলেও বিচারিক পথেই বঙ্গবন্ধু হত্যার বদলা নিয়েছিলেন। তিনি চাইলেই হয়তো নিজের হাতে অন্য কিছু করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। এই যে বিচারিক প্রক্রিয়ায় বঙ্গবন্ধু হত্যার বিচার করা, এটি আমাদের গ্রিক পুরাণের একটি ঘটনা মনে করিয়ে দেয়। সেই যে ট্রোজান যুদ্ধ শেষে যুদ্ধের সর্বাধিনায়ক রাজা আগামেমনন যখন ফিরে এসেছিলেন, ফেরার পরে তিনি শত্রুর হাতে নিহত হন। তার 8 বছর পরে তার মেয়ে ইলেকট্রা এথেন্স থেকে মাইসিনিয়া শহরে ফিরে বাবার হত্যার বিচার করেছিলেন। শেখ হাসিনা যখন বিচারিক পথে বঙ্গবন্ধু হত্যার বিচার করেন, তখন হাজার হাজার বছর পরে আমরা একজন ইলেকট্রাকে দেখতে পাই। বাবাকে ধারণ করেছেন রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে, এবং 9 সালের পরে 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। 4বার নির্বাচিত হবার পরে তাকে দেশটাকে বাধ্য করা হলো। এই সময়টায় তিনি বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, বাংলাদেশকে একটি দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন, আমার তো ধারণা আগামী 50 বছরেও কেউ ধারে কাছে কিছু করতে পারবেন না। এবং বাবার যোগ্য মেয়ে হিসেবে তিনি বাবা যে কাজগুলো করতে চেয়েছিলেন, অকাল মৃত্যুর কারণে যেগুলো করতে পারেননি, সেগুলো একে একে তিনি করেছেন, যুগ উপযোগী করে তিনি করেছেন। তার উন্নয়নের তালিকা যদি এখন দেওয়া শুরু করি, তাহলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে। শেখ হাসিনা হয়তো ইন্দিরা গান্ধী কিংবা বেনজির ভুট্টোর মতো পাশ্চাত্যে লেখাপড়া করেননি, কিন্তু তিনি একটি রাজনৈতিক আবহে বড় হয়েছেন, তার মধ্যে আমরা বঙ্গবন্ধুর অনেক গুণ দেখি। বাবার মতো নির্ভীক সাহসী, বাবার মতো সৎ, দূরদর্শী, গভীর প্রজ্ঞার অধিকারী এবং তাৎক্ষণিক যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকারী আমরা তাকে দেখতে পাই। এই গুণটা বঙ্গবন্ধুর ছিলেন। তাৎক্ষণিকভাবে তিনি কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে পারতেন এবং কঠিন প্রতিকূলতার মধ্যেও অসীম ধৈর্য ধারণ করে তিনি সামনে আগাতেন। শুধু রাজনৈতিক নেত্রী হিসেবে নয়, তিনি মা হিসেবেও কিন্তু রত্নগর্ভা। তার বড় ছেলে ইউনিভার্সিটি অফ টেক্সাসে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক করেছেন, হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করেছেন। তার মেয়ে একজন লাইসেন্সধারী সাইকোলজিস্ট, সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।